আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর শঙ্খ ঘোষ রচিত একলা কবিতা। তো প্রত্যেক কবিতার আলোচনার পূর্বে আমরা কবি সম্পর্কে তার পরিচিতি লাভ করার চেষ্টা করি এবং কবির পরিচিতি আমাদের কবিতার যে ধ্যান ধারণা বা বিষয়বস্তু সেটা সম্পর্কে জানতে আমাদের বেশ সাহায্য করে। তো এক্ষেত্রেও আমরা কবি শঙ্খ ঘোষ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করি। কবি শঙ্খ ঘোষ বাংলাদেশের চাঁদপুর জেলায় 1932 সালের 5ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং অধ্যাপক শঙ্খ ঘোষ। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রাবন্ধিক হিসাবেও তিনি খ্যাতি লাভ করেছেন। তার বিখ্যাত কয়েকটি প্রবন্ধের বই হল কালের মাত্রা ও রবীন্দ্রনাটক এবং ছন্দময় জীবন, তার উল্লেখযোগ্য প্রবন্ধের বই। আমাদের আলোচ্য বিষয় যে পাঠ্য কবিতা একলা, সেই কবিতাটি কবির আমায় তুমি লক্ষ্মী বলো এই কাব্যগ্রন্থ বা এই কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের এই কবি শঙ্খ ঘোষকে কেন্দ্র করে 3টি প্রশ্ন আছে। কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? তার উত্তরে আমরা অবশ্যই লিখতে পারি যে প্রথম কাব্যগ্রন্থ কবি শঙ্খ ঘোষ রচিত দিনগুলি রাতগুলি। 10-এর 2-এর দাগের যে প্রশ্ন, তার লেখা দুটো ছোটদের বইয়ের নাম ছোট্ট একটা স্কুল ও অল্প বয়স কল্প বয়স। একলা কবিতাটি অর্থাৎ আমাদের যে কবিতাটি পাঠ্য, সেটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি তার আমায় তুমি লক্ষ্মী বলো এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি পরিচিতির পর এবার আমরা কবিতার সারমর্মে যাওয়ার চেষ্টা করব। তো চলো, আমাদের যেটা পাঠ্য একলা কবিতা, সেখানে তার বিষয়বস্তু সম্পর্কে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি? জানো আমার সঙ্গে থাকে কারা? কবি তার জীবনের এক শৈশবের এক নিঃসঙ্গতার দিনকে এ কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। জীবনের নিঃসঙ্গতার দিনগুলো কিভাবে তার কাছে ধরা পড়ে, তার কাছে ধরা দেয়, সেটা এ কবিতায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। নিঃসঙ্গতা, একাকিত্ব জীবনের একটা বড় মুহূর্ত, যে মুহূর্তগুলোকে আমরা শুধুমাত্র ঋণাত্মক দিক হিসাবেই দেখে এসেছি। কিন্তু সেই নিঃসঙ্গতা, সেই একাকিত্বের মাঝেও কবি যে জীবন খুঁজে পান, কবি যে প্রাণ খুঁজে পান, সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন। নিঃসঙ্গতা জীবনের কোনো ঋণাত্মক দিক নয়। তাই কবি বলেন যে একলা থাকি যখন, সে একলা থাকাটা মানে কি শুধুমাত্র আমার বন্ধু, আমার রক্ত মাংসের মানুষরাই? আর কি আমাদের চারপাশে পরিবেশের আর কেউ আমার বন্ধু হতে পারে না? আমাকে কি সঙ্গ দিতে পারে না? কবি বলছেন পারে। জানো তখন সঙ্গে থাকে কারা? কবির সেই নিঃসঙ্গতা, মানব যারা রক্ত মাংসের প্রাণী, তাদের থেকে বেরিয়ে এসে তিনি জানতে চান যে জানাতে চান তার সঙ্গে কারা কারা থাকে। তিনি বলছেন তার সেই নিঃসঙ্গতার মুহূর্তে কারা থাকে? থাকে সবুজ গাছপালার, তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দিই সারা। এই নিঃসঙ্গতাকে আমি যদি বন্ধুত্বপূর্ণ এক আনন্দঘন মুহূর্তে পর্যবসিত করতে চাই,
তাহলে লেখক বলছে সেই নিঃসঙ্গতার মুহূর্তে ঠিক করে যদি সাড়া দিই, সে সাড়া দেওয়া পথ দিয়ে এগিয়ে যাব, আমার সঙ্গে থাকবে সবুজ গাছপালা, আর সেই সবুজ গাছপালা ঘেরা এক বনবীথির মধ্য দিয়ে, বনের জঙ্গলের মধ্য দিয়ে চলে যাব এক পথের মধ্যে, দুপাশে শুধু জঙ্গল, ঘন সবুজ যে জঙ্গল, সেই জঙ্গল হচ্ছে তার সঙ্গে থাকে, তার গাছপালা থাকে, সেই গাছপালাকে ঘিরে থাকা এক অমর্ত্য পরিবেশ থাকে। একটা আছে কাঠবেড়ালি, আমার দিকে থাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। এর সঙ্গে কি আছে? একটা ছোট্ট কাঠবেড়ালি আছে। কাঠবেড়ালি মানেই প্রাণচঞ্চল, ব্যতিব্যস্ত, অস্থির, চঞ্চল এক প্রাণী। এবং এই কাঠবেড়ালি সে টুকটুক করে কবির দিকে খালি তাকিয়ে থাকে ওই বন জঙ্গলের ভিতর দিকে, আর লেখকের ওই নিঃসঙ্গতার যে হিসেব, সেই নিঃসঙ্গতার হিসেবকে পাল্টে দেয়, এদিক ওদিক টানতে থাকে, তাকে তার যে মুহূর্ত, সেই মুহূর্তের বদল ঘটিয়ে দিতে এই কাঠবেড়ালিটা লেখককে যেন ব্যতিব্যস্ত করে দেয়। তো তখন সেই টান তাকে কি করে, যেই না তাকে ধরতে যাব, ভুলিয়ে দেয় সব হিসাবও, ছুট দেয়, আর কেই বা তখন থামায়। কবি ওই কাঠবেড়ালি, যে কাঠবেড়ালি কবিকে চঞ্চল করে তোলে, নিঃসঙ্গতার মুহূর্তে প্রাণবন্ত করে তোলে, তার ভাবনার মুহূর্তগুলোকে অস্থির করে তোলে, তখন সেই কাঠবেড়ালিটাকে সে যাই না ধরতে যাবে, কিন্তু লেখকের যে হিসাব, নিঃসঙ্গতার যে হিসাব, একাকিত্বের যে হিসাব, সেই হিসাব সব কিছু ভুলিয়ে দেয়, আর কাঠবেড়ালি ছুট দেয় এক মুহূর্ত, এক লহমায়, এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে থামানোর মতো সেই মুহূর্তে কেউ থাকে না। সেই ছুটে ছুট লাগাই জোরে, এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তা। আর এই কাঠবিড়ালিকে ধরতে গিয়ে কবি যখন ছুট দেয়, তখন সেই ছোটার মুহূর্তে কবি কোথা দিয়ে ছোটে তার খেয়াল থাকে না। কখনো পাথরের পথ দিয়ে, কখনো মাটির পথ দিয়ে সে ছুটে চলে। এই বিচিত্র পথের মধ্য দিয়ে ছুটতে ছুটতে সে যখন অনেক দূর চলে যায়, তখন সে বুঝতে পারে না তার দৌড়ানোর গতি কতটা, দৌড়ানোর দূরত্ব কতটা, সে নিজেও জানে না, কেউই জানতে পারে না। এই রকম সময় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা। কবি সেই বন জঙ্গলে ঘেরা একাকিত্ব, নিঃসঙ্গ, একা এক মানুষ, এক শিশু, কোথাও যেন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ ওই জঙ্গলের জীর্ণ পাতা তার মাথার উপর পড়তে থাকে। কবি এক অনাবিল মুহূর্তকে খুঁজে পায়, এক আশীর্বাদ ঘন মুহূর্তকে খুঁজে পায়। তখন লেখকের আর মনে হয় না সে একলা আছে, সে নিঃসঙ্গ আছে, সে একাকিত্ব অনুভব করে না। তাই তিনি বলছেন, তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনোই, শালবনে বা তালসুপুরীর বনে। এই যে মস্ত আশীর্বাদের মতো প্রকৃতির বুক থেকে, প্রকৃতির সব থেকে বড় আশীর্বাদ স্বরূপ তার জীর্ণ পাতা যখন শৈশবের এই একাকিত্ব মুহূর্তে বন জঙ্গলে তার মাথার উপর পড়তে থাকে, তখন কবি আর নিজেকে একলা অনুভব করে না, একাকিত্ব নিঃসঙ্গ অনুভব করে না। তার কোনো দুঃখ থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো ব্যথা থাকে না, নিঃসঙ্গতা থাকার কোনো কারণ, কোনো মুহূর্ত সে খুঁজে পায় না। শালবন তালসুপুরীর বনে তার যে আনন্দ ঘন মুহূর্ত, এক অনাবিল মুহূর্ত, এক অনাবিল প্রাপ্তি বলা যেতে পারে কবির ক্ষেত্রে। তখন কবির মনে হয় ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। ঘর বার, বার মানে এখানে কবিতার ছন্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কিন্তু বার মানে এখানে বাহিরকে বোঝানো হয়েছে। ঘর মানে হচ্ছে ঘরের মুহূর্ত, যেখানে আমি বন্দি হয়ে থাকি। বাহির মানে একটা উন্মুক্ত পরিবেশ, যেখানে একটা চঞ্চল, একটা প্রাণবন্ত পরিবেশ খুঁজে পাওয়া যায়।
তো বন্দি মুহূর্ত আর প্রাণচঞ্চল মুক্তির যে আস্বাদন, দুটো এখানে এক হয়ে যায় এই শালবন, এই তালসুপারির বনে, যেখানে সে শুধু একলা নয়, তার প্রকৃতি আছে, প্রকৃতির আশীর্বাদ আছে, প্রকৃতিকে ঘিরে থাকা জীবজন্তু তাকে ঘিরে থাকে। তাই লেখক তখন যে একাকিত্বের যে নির্জনতা, যে শান্ত পরিবেশ, সেই শান্ত পরিবেশের মধ্যে যেন একটা উচ্ছ্বাস, একটা বাজনা, একটা আলাদা অনুভব তার মধ্যে, প্রাণের মধ্যে বাজাতে থাকে। তার মধ্যে যেন একটা নৃত্য, একটা সঙ্গীত মুহূর্ত অনুভব করে। তখন ওই একলা মনের কোণে এক অনাবিল জাগতিক পরিবেশ, এক প্রাণবন্ত পরিবেশ খুঁজে পায়। নিঃসঙ্গতা, একাকিত্ব তাই কোনো মুহূর্ত নয়, সেই মুহূর্ত হচ্ছে অনুভব করার ক্ষমতা। আমি কেমনভাবে আমার জীবনের প্রতিটা মুহূর্তকে অনুভব করব, কাদেরকে আমি সঙ্গী হিসাবে বেছে নেব, সেই সঙ্গীর প্রতিটা কার্যক্ষমতাকে আমি কিভাবে অনুভব করব, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে একটা মানুষের, একটা শিল্পীর সবথেকে বড় অনুভব করার ক্ষমতা। তাই নিঃসঙ্গতা কখনো মানে ঋণাত্মক দিক হতে পারে না। নিঃসঙ্গতা অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তার যদি পরিবর্তন ঘটাই, তাহলে আমরা বুঝতে পারবো যে নিঃসঙ্গতার মধ্যেও একটা প্রাণবন্ত মুহূর্ত আছে, একটা শিল্পকলা ফুটে ওঠার মুহূর্ত আছে। কবি একলা কবিতার মধ্য দিয়ে বোঝাতে চাইছে একলা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়, সেখানে কোনো ব্যক্তি একলা কখনো থাকে না। তার ভাবনা চিন্তা, তার পরিবেশ তাকে একলা অনুভব করায়। কিন্তু সে যদি প্রকৃতপক্ষে ভাবতে পারে যে তার আশেপাশের যে পরিবেশ আছে, সেই পরিবেশের যে ঘটনাক্রম, সেগুলোকে যদি আমি সদর্থকভাবে নিতে থাকি, তাহলে কখনোই কোনো মানুষ, কেউ কখনো একলা নিঃসঙ্গ একাকিত্ব থাকতে পারে না। তো ধন্যবাদ। যদি মনে হয় কবিতা সারমর্ম বোঝাতে পেরেছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।